মিসির আলী হানিফাকে পিজিতে ভর্তি করিয়ে দিলেন। তিনি ভেবেছিলেন মেয়েটি একা একা থাকতে ভয় পাবে, কিন্তু হানিফা ভয় পেল না। থাকতে পারবি তো? অনেক রকম পরীক্ষা টরীক্ষা করবে ডাক্তাররা, ভয়ের কিছু নেই। আমি ভয় পাই না। তিনি যেভাবে দেখলেন মেয়েটির ভয় না পাওয়ারই কথা। যে জীবন শুরু হয়েছে রাস্তায়, তার আবার ভয় কিসের? হানিফা। জি। আমি 2 দিনের জন্য ঢাকার বাইরে যাব, মোহনগঞ্জ যাব। তুই থাকতে পারবি তো? পারবো। 2 দিন পরই এসে পড়ব। এর মধ্যে ডাক্তাররা পরীক্ষা টরীক্ষা যা করবার করাবেন। তাছাড়া আমি আমাদের বাড়িওয়ালাকে বলে দেব, তিনি খোঁজ খবর রাখবেন। খোঁজ খবরের দরকার নাই। দরকার থাকবে না কেন? দরকার আছে। যাই তাহলে, কেমন? জি আচ্ছা। মিসির আলী বিমর্ষ মুখে বের হয়ে গেলেন। মেয়েটির অসুখ তাকে চিন্তায় ফেলে দিয়েছে। হাসপাতালে ভর্তি করিয়েছেন ডাক্তারের পরামর্শে। ডাক্তারের ধারণা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা, ইসিজি টিসিজি করাতে হবে। হার্টবিট নাকি খুবই ইরেগুলার। তার ট্রেন 9টায়। তিনি ঠিক করলেন রওনা হবার আগে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে যাবেন। পুলিশ কমিশনার সাজ্জাদ তার কলেজ জীবনের বন্ধু। খুব একটা পরিচয় তখন ছিল না, এখন হয়তো চিনতেই পারবেন না। তবুও পুরনো পরিচয়ের সূত্র টানা যেতে পারে। গরজটা যখন তার। সাজ্জাদ হোসেন তাকে চিনলেন। শুধু যে চিনলেন তা নয়, উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। জড়িয়ে টড়িয়ে ধরে একটা কাণ্ড করলেন। পুলিশের লোকদের মধ্যে এতটা আবেগ থাকে তা মিসির আলী ভাবেননি। তার ধারণা ছিল দিনরাত ক্রাইম নিয়ে ঘাটাঘাটি করতে করতে এরা আবেগশূন্য হয়ে পড়ে, সেটাই স্বাভাবিক। সাজ্জাদ হোসেন বললেন, ফ্যানটার নিচে আগে আরাম করে বস, তারপর বল কি দরকারে এসেছিস। পুলিশের কাছে কেউ বিনা প্রয়োজনে আসে না, তাই নাকি? হ্যাঁ, পুলিশ এবং ডাক্তার 2 ধরনের মানুষের কাছে কেউ বিনা প্রয়োজনে যায় না। এখন তুই বল কি ব্যাপার? আত্মীয় স্বজন কাউকে পুলিশে ধরেছে? না, সেসব কিছু না। নে সিগারেট নে, নিশ্চিন্তে খা। ঘুষের পয়সায় কেনা নয়, নিজের কষ্টে অর্জিত রোজগার থেকে কেনা। বলেই হা হা করে হাসলেন। মিসির আলী সিগারেট ধরালেন। সাজ্জাদ হোসেন বললেন, বিয়ে টিয়ে করেছিস? না। জানতাম করবি না। তুই হচ্ছিস একটা অডবল। আমি বিয়ের পাট চুকিয়েছি 8 বছর আগে। বাচ্চা কাচ্চা কিছু হয়নি, হবেও না। সাজ্জাদ হোসেনের চোখে মুখে ক্ষণিকের জন্য একটা ছায়া পড়ল, কিন্তু তা তিনি নিমেষেই কাটিয়ে উঠলেন। হাসি মুখে বললেন, জেসমিন চৌধুরী। মিসির আলী চিনতে পারলেন না। সাজ্জাদ হোসেন অবাক হয়ে বললেন, সত্যি চিনতে পারছিস না? ও তো টিভিতে অভিনয় করে, মারাত্মক। তাকে কেউ চেনে না, এটা আমি ভাবতেই পারি না। টিভি আমার বাসায় নেই। বলিস কি? বাসায় খাট পালঙ্ক আছে তো, নাকি মেঝেতে পাটি পেতে ঘুমাস? বলেই হা হা করে হাসলেন। এখন বল তোর সমস্যা। আমার একটি কাজের মেয়ে আছে, নাম হানিফা। জিনিসপত্র নিয়ে ভেগে গেছে। না না, তা না। আমি এই মেয়েটির অতীত ইতিহাস খুঁজে বের করতে চাই। সেটা কিভাবে করা সম্ভব, তাই জানার জন্য তোর কাছে আসা। পাস্ট হিস্ট্রি জানতে চাস কেন? মেয়েটি জানে না তার বাবা মা কে, আত্মীয় স্বজন কে, কোথায় থাকে, তাও বলতে পারে না। জ্ঞান হবার পর থেকে সে দেখছে, সে ভাসছে। আমি ওর বাবা মাকে ট্রেস করতে চাই। সাজ্জাদ হোসেন গম্ভীর স্বরে বললেন, খামোখা চেষ্টা করছিস, কিছুই ট্রেস করা যাবে না। সম্ভবত জন্ম হয়েছে বেশ্যাপল্লীতে, তারপর হারিয়ে গেছে সেখান থেকে। আমার তা মনে হয় না। কেন মনে হয় না? মিসির আলী তার জবাব না দিয়ে বললেন, আমার মনে হয় মেয়েটির শৈশব কেটেছে বিদেশে। নীল চোখ, ব্লান্ড চুল। না, মেয়েটি বাঙালি, কিন্তু তার বাবা মা হয়তো বিদেশে ছিলেন।
কেন বলছিস এসব? তোর লজিক কি? মিসির আলী আরেকটা সিগারেট ধরালেন এবং থেমে থেমে বললেন, হানিফা মেয়েটি গত পরশু রাতে খুব অসুস্থ হয়ে পড়েছে। প্রচণ্ড জ্বর। জ্বরের ঘোরে সে বিড়বিড় করে বলেছিল, ইট হার্টস, ইট হার্টস। সাজ্জাদ হোসেন তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। মিসির আলী বলে চললেন, আমার মনে হয় খুব ছোটবেলায় মেয়েটি যখন অসুস্থ ছিল তখন সে তার মাকে বলতো, মামি, ইট হার্টস। পরশু রাতে প্রচণ্ড জ্বরের মুখে অতীতে চাপা পড়া কথাগুলো বের হয়ে এসেছে। অবচেতন মন সেই সময় সক্রিয় হয়ে ওঠে, এ জাতীয় ব্যাপারগুলো ঘটে। সাজ্জাদ হোসেন শুধু বললেন, ভেরি ইন্টারেস্টিং। মিসির আলী বললেন, হারিয়ে যাওয়া ছেলে মেয়ে সম্পর্কে বাবা মা নিশ্চয়ই থানায় ডায়েরি করান। সেখান থেকে কোনো সাহায্য করা যাবে না। ধর আমি যদি জানতে চাই 5 থেকে 8 বছর আগে কোনো বাচ্চা নিখোঁজ হয়েছিল কি না, তা কি যাবে? না, এত পুরনো রেকর্ডপত্র কে বের করবে বল? এটা তো ইংল্যান্ড আমেরিকা না, সব কম্পিউটারে ঢোকানো আছে, বোতাম টিপলেই বেরিয়ে আসবে। পুরনো রেকর্ড রাখার ব্যবস্থা নেই, নতুন রেকর্ড রাখারই জায়গা নেই, আর পুরনো রেকর্ড। একটা মিসিং পারসন ব্যুরো আছে, সেখানে কোনো কাজ হয় না। তাছাড়া সেন্ট্রালি ইনফরমেশন রাখার কোনো ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না। প্রতিটি থানায়ও আলাদা আলাদাভাবে খোঁজ করতে হবে। সেটা একটা বিশাল ব্যাপার। বিশাল হলেও নিশ্চয়ই অসম্ভব না। কিছুটা অসম্ভবও। তোর পক্ষে কিছু করা সম্ভব না। সাজ্জাদ হোসেন গম্ভীর হয়ে রইলেন। মিসির আলী বললেন, আমি নিজে সমস্ত পত্র পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারি। সেটা মন্দ না, গুড আইডিয়া। না, আইডিয়াটা খুব গুড নয়। নয় কেন? অন্য এক সময় বলবো কেন নয়। আজ উঠতে হবে। ময়মনসিংহ যাচ্ছি একটা জরুরি কাজে, ফিরে এসে তোর সঙ্গে যোগাযোগ করব। মিসির আলী উঠে পড়লেন। ফিরোজরা ধানমন্ডি যে বাড়িটিতে থাকে তাকে বাড়ি না বলে রাজপ্রাসাদ বলা যেতে পারে। বিশাল একটি দোতলা বাড়ি। বাড়ির চারপাশে জেলের মতো উঁচু পাঁচিল। গেটে বড় বড় করে লেখা, কুকুর হইতে সাবধান। গেটটি 24 ঘন্টাই বন্ধ থাকে। বন্ধ গেট ডিঙিয়ে ভেতরে ঢোকা কষ্টসাধ্য ব্যাপার, কারণ দারোয়ান একজন আছে যে প্রায় কখনোই গেটের কাছে থাকে না, আর থাকলেও ভান করে যে কলিং বেলের শব্দ শুনতে পায়নি। পৃথিবীর প্রায় সব জায়গাতেই বিশাল বাড়িগুলো জনশূন্য হয়ে থাকে। এ বাড়িটিতেও তাই। 3টি প্রাণী এ বাড়িতে বাস করে। ফিরোজ, তার বাবা ও মা। বাড়ির কাজকর্ম দেখাশোনার জন্য 10 জনের একটা বাহিনী আছে। তবে রাতে এ বাহিনী বাড়িতে ঘুমোয় না। বাড়ির পেছনেই হোস্টেল ঘরের মতো 4-5টা রুমের একটা হাফ বিল্ডিং আছে। এরা রাতে সেখানে থাকে। মূল বাড়ির সঙ্গে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে কলিং বেল। রাতের বেলায় প্রয়োজন হলে কলিং বেল টিপে এদের ডাকা হয়। সে প্রয়োজন সাধারণত হয় না। ফিরোজের অসুখের পর অবস্থাটা খানিকটা বদলেছে। তার ঘরের সামনের বারান্দায় রহমতের শোয়ার ব্যবস্থা হয়েছে। কাদেরের মাকেও মূল বাড়ির একতলায় থাকতে দেওয়া হয়েছে, তবে এ ব্যবস্থা সাময়িক। ফিরোজের বাবা ওসমান সাহেবের বয়স প্রায় 60। ফিরোজ তার 3 নম্বর ছেলে। ফিরোজের আগে 2টি ছেলে যথাক্রমে 9 বছর এবং 11 বছর বয়সে মারা যায়। 2টি মৃত্যুই অস্বাভাবিক। বড় ছেলে মারা যায় পিকনিক করতে গিয়ে। স্কুলের সব ছেলেরা দল বেঁধে গিয়েছিল শালনায়। পিকনিক শেষ করে সবাই ফিরে এলো। কেউই লক্ষ্য করল না একটি ছেলে কম। শালনার পুকুরে সে ভেসে উঠেছিল। ওসমান সাহেবের মধ্যম ছেলেটি মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। সে রাস্তা পার হবার সময় আচমকা দৌড় দেয়নি। হঠাৎ কোনো এক ট্রাকের সামনে গিয়ে পড়েনি। সে হাঁটছিল ফুটপাত ধরেই, কিন্তু সিমেন্টের বস্তা বোঝাই একটি ট্রাক সেই ছুটির সকালে ফুটপাতে উঠে গিয়েছিল।
যে পরিবারে দুটি ছেলে অপঘাতে মারা যায় সেই পরিবারে বাবা মা সাধারণত ভেঙে পড়েন। এই পরিবারটির ক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি। ওসমান সাহেব অত্যন্ত শক্ত ধরনের মানুষ। কোনো কারণে বিচলিত হওয়া তার স্বভাবের মধ্যে নেই। তার স্ত্রী ফরিদা স্বামীর এই গুণ কিছু পরিমাণে পেয়েছেন। বড় বড় ঝাপটাতে মোটামুটি স্থির থাকতে পারেন। ফিরোজের ভয়াবহ বিপর্যয়েও তার স্বামী স্ত্রী স্থির ছিলেন, ধৈর্য হারাননি। ফরিদা একবার শুধু বলেছিলেন, আমাদের উপর কারোর অভিশাপ আছে। আর তাতেই ওসমান সাহেব এমন ভঙ্গিতে বলেছিলেন যে তিনি দ্বিতীয়বার এ জাতীয় কথা বলেননি। স্বামীকে তিনি বেশ ভয় পান। তার ইচ্ছা ছিল ফিরোজকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবেন, তাও সম্ভব হয়নি ওসমান সাহেবের জন্যে। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, আমি আমার বদ্ধ উন্মাদ ছেলেকে বিদেশে নিয়ে যাব না, কিছুটা সুস্থ হোক, তারপর নিয়ে যাব। ফরিদা বলেছিলেন, চিকিৎসা যে করছে সে তো ডাক্তার নন, একজন ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাও। ভদ্রলোক মাস্টার মানুষ, উনি কি চিকিৎসা করবেন? যদি কেউ কিছু করতে পারে উনিই পারবেন, ধৈর্য ধরো। তিনি ধৈর্য ধরলেন। ধৈর্য ধরা বিফলে যায়নি। ফিরোজ এখন সুস্থ। ভয়াবহ একটা স্তর সে পার হয়েছে। ওসমান সাহেবের ধারণা ফিরোজ এখন পুরোপুরি ভালো, সহজ স্বাভাবিক মানুষ। কিছুদিনের মধ্যেই হয়তো পড়াশোনা শুরু করবে। এখন তাকে নিয়ে বাইরেও যাওয়া যায়, পাহাড়ের ওপরে কোনো ঠান্ডা জায়গায়। হাতের কাছেই আছে নেপাল। প্লেনে যেতে 43 মিনিট লাগে। ওসমান সাহেব ঠিক মনস্থির করতে পারছেন না। এখনো হয়তো ফিরোজকে নিয়ে বাইরে বেরোবার মতো অবস্থা হয়নি। মিসির আলী সেরকমই বলেছিলেন। মিসির আলীর মতের সঙ্গে তিনি একমত নন, তবু তাকে অগ্রাহ্য করার সাহস হয় না। হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, ততদিনে বর্ষা শুরু হবে। তিনি শুনেছেন বর্ষায় নেপাল দর্শনীয় নয়, দিনরাত টিপ টিপ করে বৃষ্টি পড়ে। হোটেলের ঘরেই বন্দি জীবনযাপন করতে হয়। ওসমান সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি অধৈর্য হয়ে পড়েছেন। এটা একটা নতুন ব্যাপার। তার জীবনে ধৈর্যের অভাব কোনোদিন ছিল না। তিনি সমস্ত জটিলতাকে সহজভাবে গ্রহণ করেন। এখন কি তিনি তা পারছেন না? ওসমান সাহেব চুরুট ধরিয়ে ক্লান্ত গলায় ডাকলেন, ফরিদা, ফরিদা। ফরিদা পাশের ঘরেই ছিলেন। তিনি ঘরে ঢুকলেন। ফিরোজ কেমন আছে আজ? ভালো। কি করছে? ভেতরের ঘরে ইজি চেয়ারে বসে আছে। শুধু শুধু বসে আছে? না, কি যেন করছে। ডাকবো? ডাকো। ফরিদা ডাকতে গেলেন এবং ফিরে এলেন কাউকে না নিয়েই। ফিরোজ কি ঘুমাচ্ছে? দুপুর 11টায় কিসের ঘুম? ওসমান সাহেব অত্যন্ত বিরক্ত হলেন, যদিও বিরক্ত হবার কোনো কারণ নেই। জুন মাসের দুপুরবেলায় কারোর চোখে ঘুম জড়িয়ে আসাটা অন্যায় নয়। তার নিজেরই ঘুম পাচ্ছে। ফরিদা বললেন, তোমার কি হয়েছে? এমন রেগে রেগে কথা বলছো কেন? রেগে রেগে কথা বলছি নাকি? বেশ কয়েকদিন থেকেই লক্ষ্য করছি, অল্পতেই ইউ আর লুজিং ইয়োর টেম্পার। তোমার ব্লাড প্রেশার কি বেড়েছে? না। চেক করিয়েছ? না। চেক না করিয়ে কিভাবে বলছো বাড়েনি? আমার তো মনে হয় বেড়েছে। শম্ভু বাবুকে ডাকি? কাউকে ডাকতে হবে না, তুমি তোমার নিজের কাজ করো। আমার আবার কাজ কি যে করব? ওসমান সাহেব বুঝতে পারছেন তার মেজাজ খারাপ হতে শুরু করেছে, অসম্ভব খারাপ। এই মুহূর্তে তা চেক করা উচিত। রাগ সামলাবার কি একটা নতুন পদ্ধতি যেন পড়েছিলেন বইয়ে। পায়ের নখের দিকে তাকিয়ে 1 থেকে 20 পর্যন্ত গোনা। তার পায়ে জুতো, তিনি পায়ের নখের দিকে তাকাতে পারছেন না। ফরিদা বললেন, তুমি এরকম করছো কেন? কিরকম করছি? অস্বাভাবিক আচরণ করছো। তাই নাকি? হ্যাঁ তাই। আজ 10টায় তোমার বোর্ড মিটিং ছিল,
কোনো কারণ ছাড়াই তা ক্যান্সেল করেছো। এবং বলো কি বলতে চাও, থেমে গেল কেন? বেশ কিছুদিন থেকেই তুমি কোনো কাজকর্ম দেখছো না। তাতে কিছু আটকে নেই ফরিদা, আমি বিশ্রাম করছি। আমি ক্লান্ত। আমার মতো বয়সের একটি মানুষের ক্লান্ত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ফরিদা ওসমান সাহেবের পাশে চেয়ারে বসলেন। চেয়ারের 2 হাতলে নিজের 2 হাত তুলে দিলেন। বসার ভঙ্গি অনেকটা সিংহাসনের মতো। ওসমান সাহেব তার স্ত্রীর বসার এই ভঙ্গিটির সঙ্গে পরিচিত। এভাবে বসা মানেই ফরিদা যুক্তি দিয়ে কিছু বলবে। সে যুক্তিগুলো কিছুতেই ফেলে দেওয়া যাবে না। ওসমান সাহেব বললেন, বলো তুমি কি বলবে? ফরিদা সহজ ও দৃঢ় স্বরে বলল, গত 3-4 দিন ধরে তুমি এরকম আচরণ করছো এবং আমার মনে হয় ফিরোজের কোনো একটা ব্যাপার তোমাকে এফেক্ট করেছে। সেটা কি? কিছুই না, ফিরোজের কোনো ব্যাপার নয়। ফিরোজ এখন সুস্থ। না, সে পুরোপুরি সুস্থ হয়নি। ফরিদার কণ্ঠ তীব্র ও তীক্ষ্ণ। ওসমান সাহেব কিছু বললেন না। তিনি ভালো করেই জানেন গত 3 দিন ধরে ফিরোজ খুবই অসুস্থ। তার ধারণা এই তথ্যটি তিনি একাই জানেন। এখন বুঝতে পারছেন এ ধারণা সত্য নয়। ফরিদাও সেটি জানে। ওসমান সাহেব ক্লান্ত গলায় বললেন, আমার জন্য 1 কাপ চা দিতে বলো। ফরিদা উঠলেন না। তিনি জানেন ওসমান সাহেবের চায়ের পিপাসা হয়নি। আলোচনার মোড় ফেরাবার জন্যই চায়ের প্রসঙ্গটা টেনে আনা। ওসমান সাহেব বললেন, আজ বোধহয় বৃষ্টি হবে। বৃষ্টি খুব দরকার। এই কথাটিও শুধু শুধু বলা। মেঘ বৃষ্টি রোদ নিয়ে ওসমান সাহেব কখনো মাথা ঘামান না। তার এত সময় নেই। ফরিদা, বলো। ফিরোজের বর্তমান অবস্থাটা তুমি জানো? জানি। কখন জানলে? 4 দিন আগে। আমাকে বলনি কেন? তুমিও তো জানতে, তুমিও তো আমাকে কিছু বলনি। বাড়ির অন্যরা জানে? জানি না, অন্যরা জানে কিনা জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করতে ইচ্ছে করেনি। মিসির আলী সাহেব জানেন? তাকে কিছু বলেছ? না, আমি কিছু বলিনি। আমার মনে হয় তাকে ব্যাপারটা জানানো উচিত। উচিত হলে জানাও। আরো আগেই জানানো উচিত ছিল, তাই না ফরিদা? ফরিদা কোনো জবাব না দিয়ে উঠে গেলেন। তার মাথা ধরেছে। তিনি খানিকক্ষণ শুয়ে থাকবেন। রোজ দুপুরবেলায় তার মাথা ধরে। ঘর অন্ধকার করে শুয়ে থাকতে হয়। ওসমান সাহেব বারান্দায় উকি দিলেন। ফিরোজ ইজি চেয়ারে ক্লান্ত ভঙ্গিতে ঘুমোচ্ছে। নিশ্চিন্ত আরামের ঘুম। কে বলবে তার এত বড় সমস্যা আছে? সমস্যাটি ওসমান সাহেব 3 দিন আগে প্রথম লক্ষ্য করেন। রাত 9টার দিকে রোজকার রুটিন মতো তিনি ফিরোজের ঘরে ঢুকলেন। ফিরোজ হাসি মুখে বলল, কি খবর বাবা? কোনো খবর নেই। এলাম খানিকক্ষণ গল্পগুজব করতে। বেড টাইম গোসিপিং। বসো। কি করছিস? কিছু করছি না, পড়ছি। কি পড়ছিস? গল্প, উপন্যাস, এইসব। সিরিয়াস কিছু নয়। মাঝে মাঝে অবশ্যই গল্প উপন্যাসও বেশ সিরিয়াস হয়। তা হয়, তবে আমি পড়ি হালকা জিনিস। এখন পড়ছি রবীন্দ্রনাথের উপন্যাস নৌকাডুবি। রবীন্দ্রনাথের উপন্যাস হালকা জিনিস বলিস কি তুই? বেচারা নোবেল প্রাইজ পেয়েছে বলেই কি তাকে ভারী ভারী উপন্যাস লিখতে হবে? তেমন কোনো কথা নেই। ফিরোজ হাসতে শুরু করল। সহজ স্বাভাবিক হাসি। একজন অসুস্থ মানুষ এই ভঙ্গিতে হাসতে পারে না। ওসমান সাহেব নিজেও হাসলেন এবং ঠিক তখনই একটা জিনিস লক্ষ্য করলেন। ফিরোজের বিছানার ওপর প্রায় 2.5 হাত লম্বা একটা লোহার রড পড়ে আছে। তিনি বিস্মিত হয়ে বললেন, লোহার রডটা এখানে কেন? ফিরোজ তাকালো, কিন্তু কিছু বলল না। কে রেখেছে এটা ওখানে? আমি। কেন? এমনি। এমনি মানে বিছানার ওপর কেউ লোহার রড রাখবে কেন? ব্যাপারটা কি? ওসমান সাহেব লক্ষ্য করলেন
ফিরোজের মুখ কেমন কঠিন হয়ে আসছে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ, জ্বলজ্বল করছে। দে আমার কাছে, বাইরে রেখে আসি। না, না মানে এটা দিয়ে তুই কি করবি? ফিরোজ গম্ভীর গলায় বলল, বাবা তুমি এখন যাও, আমি ঘুমোবো। তুই ঘুমোবি, ভালো কথা, কিন্তু লোহার রড পাশে নিয়ে ঘুমোতে হবে কেন? ঘুমোলে অসুবিধে কি? অসুবিধে নেই, কিন্তু সব কিছুর একটা কারণ আছে, তুই কারণটা আমাকে বল। না, বলবো না। ওসমান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। ফিরোজের চোখ লাল হয়ে উঠেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, ভারী নিঃশ্বাস ফেলছে। ওসমান সাহেবের মনে হলো সামথিং ইজ রং, সামথিং ইজ ভেরি রং। ফিরোজ, জি। রড পাশে নিয়ে ঘুমানোর কারণটা আমাকে বল প্লিজ। তুই একটা বুদ্ধিমান ছেলে, কারণ নেই এমন কিছু করা তোর পক্ষে সম্ভব নয়। ফিরোজ টেনে টেনে বলল, ও আমাকে রাখতে বলেছে। কে রাখতে বলেছে? ওই লোক। কোন লোক? তার নাম কি? নাম জানি না। লোকটাকে? খালি গায়ের একটা লোক, কালো প্যান্ট পরা, চোখে চশমা, সোনালি ফ্রেমের চশমা। ওসমান সাহেব কিছুই বুঝতে পারলেন না। কার কথা বলছে সে? ফিরোজ বলল, মিসির আলি স্যারকে ওই লোকের কথা আমি বলেছি, উনি চেনেন। আইসি। সে আমাকে বলেছে লোহার রড সবসময় সঙ্গে রাখতে, যদি না রাখি সে রাগ করবে। এই ব্যাপারগুলো কি তুমি মিসির আলি সাহেবকে বলেছ? জি না। বলনি কেন? ওই লোক আমাকে বলেছে এটা না বলতে। আইসি। বাবা তুমি চলে যাও, আমার ঘুম পাচ্ছে। মাত্র 9:30 বাজে, এখনই ঘুম পাচ্ছে কি? আর একটু বসি, গল্প করি তোর সঙ্গে। গল্প করতে ইচ্ছে করছে না, তুমি এখন যাও। তিনি চলে এলেন, কিন্তু সারা রাত তার ঘুম হলো না। তার মনে হতে লাগলো দরজায় একটা তালা লাগিয়ে রাখা উচিত, যাতে ফিরোজ কিছু বুঝতে না পারে, কিন্তু তালা লাগানোর সাহস তার হলো না। তালা লাগানোর ব্যাপারটা ফিরোজকে আরো এফেক্ট করবে, ভালোর চেয়ে মন্দ বেশি হবে। ওসমান সাহেব ইজি চেয়ারে শুয়ে থাকা ফিরোজের দিকে তাকিয়ে আছেন। কি নিশ্চিন্তেই না ঘুমোচ্ছে সে। কে বলবে সে অসুস্থ? কত সহজ স্বাভাবিক ঘুমোবার ভঙ্গি। কোলের ওপর একটা বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বপ্ন লজ্জাহীন। উপন্যাসটি কেমন কে জানে। সুনীলের কোনো বই পড়েননি তিনি, গল্প উপন্যাস তার পড়া হয়ে ওঠে না। ফিরোজ ঘুমের মধ্যেই নড়ে উঠল। ওসমান সাহেব মৃদু স্বরে ডাকলেন, ফিরোজ, ফিরোজ। ফিরোজ জবাব দিল না। তার পায়ের কাছে লোহার রডটি পড়ে আছে। রডটির মাথা বেশ ধারালো, সেখানে বারবার চোখ আটকে যায়। ওসমান সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। তার বারবার মনে হচ্ছে এই লোহার রডটি ভয়ঙ্কর কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। মিসির আলির সঙ্গে দেখা হওয়া দরকার। তিনি ঢাকায় নেই, কোথায় গিয়েছেন কেউ বলতে পারছে না, কবে ফিরবেন তাও কারো জানা নেই।